চট্টগ্রামে একজন একজন মেয়র সাহেব এসেছেন, চট্টগ্রামে ডাইনামিক কর্মকর্তা কিন্তু এসেছেন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যাতে চট্টগ্রামের সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে এবং বাসা এবং অন্যান্য প্রতিষ্ঠান সবাই সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। কারণ চট্টগ্রামের উন্নয়ন মানে সারা বাংলাদেশের উন্নয়ন। এটা আমরা সহযোগিতা রেখে চট্টগ্রাম উন্নয়নের জন্য একসাথে কাজ করবো এগুলো আমি ধন্যবাদ জনাব চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ডিএজি চট্টগ্রাম রেঞ্জ। ধন্যবাদ সম্মানিত সুধী। স্যার, আমি আসলে চট্টগ্রামের মানুষ নই, আমি অন্য জায়গা থেকে এসেছি। কিন্তু যখন আমি চট্টগ্রামে আসি, চট্টগ্রামে দেখি, তখন আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে একটা চট্টগ্রাম আছে। এত পটেনশিয়াল একটা জায়গা, একটা স্যার যতবারই মনে হয় ততবারই আমরা মুগ্ধ হয়ে পড়ি চট্টগ্রামে। আমাদের পটেনশিয়ালকে আমরা কাজে লাগাতে পারি, কতটুকু পেরেছি আমি জানি না। আর নাগরিক হিসেবে আমার মেয়র মহোদয় এখানে আছেন, আমি একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে চট্টগ্রামের কোনো পার্ক খুঁজে পাই। একটা ঐতিহ্যবাহী পার্ক আমাদের ঢাকা শহরে আছে। আমি চট্টগ্রামে আমি দেখি কোথাও একটা পার্ক আছে, এরকম একটা কোথাও পার্ক করা যায় কিনা আপনি দেখবেন, এবং আমার মনে হয় আপনার জন্য এটা খুব ভালো একটা কাজ। আমি স্যার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে বলতে চাই যে আমাদের প্রতি অর্পিত দায়িত্ব, আমরা চেষ্টা করছি আমাদের অর্পিত দায়িত্ব এবং মানুষের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের সহযোগিতার প্রত্যাশা করছি এবং আমাদের বিরুদ্ধে, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে যদি কোনো কথা অভিযোগ থাকে তাহলে আমরা সরাসরি আমাদের সাথে কথা বলবার জন্য অনুরোধ করছি। পাশাপাশি স্যার আমি একটা জিনিস বলতে চাই যে পুলিশের সংস্কার নিয়ে কথাবার্তা চলছে। বাংলাদেশের প্রতিটা মানুষ পুলিশের সংস্কার চায়। আমরা পুলিশের সদস্য হিসেবে আমরা আমাদের সংস্কার চাই। আমরা জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চাওয়া এবং আপনাদের প্রত্যাশার সাথে সংমিশ্রণ করিয়ে যেন আমরা আমাদের প্রত্যাশিত একটা পুলিশ বাহিনী পাই, একটুকুই আপনাদের যদি আমার অনুরোধ থাকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সম্মানিত ডিএজি মহোদয়কে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 24 পদাধিক ডিভিশনের জিওসি মহোদয়ের প্রতিনিধি মেজর মাহমুদ সাহেবকে। সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সকল কর্মকর্তা এবং আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 24 পদাধিক ডিভিশনের প্রতিনিধি হিসাবে মেজর মাহমুদ আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তো আমরা মূলত চট্টগ্রামে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে যেতে আসি। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা সেনাবাহিনী, আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে দিন রাত 24 ঘন্টা টহল, পেট্রোল, কমান্ড পোস্ট, চেকপোস্ট সব ধরনের কার্যক্রম করে যাচ্ছি। তারপরেও এই সকল কার্যক্রম করতে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আপনাদের কাছ থেকে প্রাপ্ত ইনফরমেশন আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের ইনফরমেশনে যদি ভ্যালিডিটি না থাকে, যদি উল্টাপাল্টা বা ফেক ইনফরমেশন হয়, তাহলে আমাদের অপারেশনগুলো আসলে জটিল হয়ে যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে সঠিক ইনফরমেশন দিলে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কাজী মোহাম্মদ ফেরদৌস, প্রধান প্রকৌশলী, সেতু কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ লেখা স্যার আমাদের স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি সব লিখেছি স্যার, আমি জবাব দিচ্ছি স্যার। স্যার আমার এখানে যেটা কালুরঘাট ব্রিজ সম্বন্ধে বলেছেন স্যার, এটা হচ্ছে রেলওয়ে সেতু, এটা রোড সেনাইজের আন্ডারে না স্যার, রেলওয়ে স্যার, এটা আমাদের রোড সেনাইজের আন্ডারে না স্যার। আর রোড সেনাইজের যথাযথ কাজ এবং ব্রিজগুলি অগ্রাধিকার ভিত্তিতে যাতে দ্রুত সম্পাদন করা হয় এই বিষয়ে আমাদের আমি সাধারণ কথা রেখেছেন স্যার। আমি
আমি আমাদের বর্তমানে স্যার চট্টগ্রাম জেলায় 40টা সেতুর কাজ চলমান আছে এবং এই বছর আরো স্যার আমরা আশা করি 8 থেকে 10টা সেতু এই বছর সম্পন্ন করতে হবে এবং এই কাজগুলি ম্যাক্সিমাম স্যার আমাদের বেইলি ব্রিজ আছে প্রায় 80টার মতো তিনটা পার্বত্য জেলার মধ্যে স্যার ওগুলো নিয়ে আমরা একটা প্রকল্প করেছি। আমরা আশা করি এই প্রকল্পটা স্যার অনুমোদন হয়ে কাজ শুরু করে চট্টগ্রাম জোনে কোনো সেতু আর বেইলি সেতু থাকবে না স্যার। আর আমাদের এখন স্যার এই বৃহত্তর ফিল্টেক বাদ দিয়ে এইসব জায়গায় যে চলমান সেতু আছে স্যার সেগুলোর মধ্যে স্যার আমাদের জেলাপাড়া একটা সেতু আছে ওইটার কাজ চলমান আছে। তো এই কাজগুলি স্যার শীঘ্রই সমাপ্ত হবে। উনি যদি কোনো স্পেসিফিক সেতুর নাম বলেন স্যার আমি দেখতে পাবো কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ মোটামুটি ম্যাক্সিমাম সেতু হয়ে গেছে স্যার। উনি যদি কোনো স্পেসিফিক প্রস্তাব দেয় আমি এটা স্যার গুরুত্ব সহকারে বিবেচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের রেলপথ, সড়ক ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা, উপস্থিত আছেন সচিব মহোদয় এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের রেলওয়ে প্রশ্ন আসলে আমাদের অনেক অভিযোগ অনুযোগ আছে। এক হচ্ছে আপনার জমি জমা দখলমুক্তকরণ বিষয়, টিকিট কালোবাজারি। যাই হোক, যে অভিযোগ অনুযোগগুলি আছে আমরা রেলওয়েও এই গ্লানিগুলি নিতে চাচ্ছি না। আর এই লক্ষ্যে আমরা স্যারের নেতৃত্বে, স্যারের কিছু নির্দেশনা ছিল সেই অনুযায়ী আমরা কাজ করছি। তো আমাদের আসলে কি এখন ব্যাপক চাহিদা রেলওয়ের। আপনার এক হচ্ছে টিকিটের যদি ফেয়ার বিবেচনা করেন, সড়ক আর রেলওয়ের যে 60 থেকে 70% আপনার বেশি ফেয়ার দিতে হচ্ছে সড়ক হচ্ছে, যার ফলে কিন্তু একটা অংশ ডাইভার্ট হয়ে চলে আসতেছে আপনার রেলওয়ে। আর আমাদের যেই চাহিদা আর যেই যোগান, বর্তমানে আমাদের ইঞ্জিনের সংকট আছে, কোচেরও সংকট আছে। কিন্তু আপনি যদি বিবেচনা করেন বিগত 30-40 বছর আগে বা 5 বছর করে তাহলে কিন্তু রেলওয়ে কিন্তু অনেকটা আমরা কাঙ্ক্ষিত সেবাটা দিতে সক্ষম হয়েছি বলেই কিন্তু চাহিদা বাড়তেছে। তো আশা করি আমাদের যদি আরও আমাদের যে লিমিটেশনগুলি আছে এগুলি যদি হয়, আর কেন জানি স্যার, আমি বলবো স্যার। তো ইনশাল্লাহ অবশ্যই স্যারের নেতৃত্বে আমরা কাজ করছি। যতগুলি আমরা আমাদের যে গ্লানি আছে এটা আমরা ইনশাল্লাহ দূর করব। কালুরঘাট সেতু এটা হচ্ছে আমাদের জানেন কক্সবাজারের সঙ্গে যেটা সংস্কার হয়েছে বিগত 14 মাস এই সেতুটা বন্ধ ছিল। গত 27শে অক্টোবর এটা আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করেছি। আর এই সংস্কার কাজের এই কারণে হয়েছে, আপনার এখানে হচ্ছে আমাদের আগে ছোট ট্রেন চলতো আর তেলের গাড়ি চলতো, যেটা 2000 পর্যন্ত যেত। তো এখন আমাদের কক্সবাজারের সাথে লিঙ্কিং হওয়াতে এক্সেল লোড অনেক বেড়েছে। আর হচ্ছে ট্রেনের যেই আপনার স্ট্রেন্থেনিং হওয়াতে যার ফলে লোডের কারণে এই সংস্কারটা করতে হয়েছে। তো এটা স্যার আমরা কিন্তু 27শে অক্টোবর আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করেছি। আর হচ্ছে স্যার এই চট্টগ্রাম থেকে আপনার কক্সবাজার পর্যন্ত এই অঞ্চলের লোকজনের একটা ডিমান্ড আছে। আমরা যদিও একটা স্পেশাল ট্রেন আমরা পরিচালনা করতেছি, তো এটাও আমরা স্থায়ীকরণের জন্য একটা প্রস্তাবনা দিয়েছি। এটা যদি স্যার আপনারা এগ্রি করেন তাহলে হয়তো বা স্থায়ীভাবে এটা কাজ করবে। আর আমি প্রস্তাব এটাও রেখেছি পূর্বাঞ্চলের পক্ষ থেকে যেন 2টা ট্রেন চলাচল করে, একই রেট দিয়ে যেন 2টা চালু হয়, এই অনুযায়ী প্রস্তাবনা দেওয়া আছে। আর এইটা যদি সরকার থেকে সিদ্ধান্ত আসে ইনশাল্লাহ আমরা এটা পরিচালনা করতে পারবো। আর স্যার আমাদের মূলত পূর্বাঞ্চল থেকে এখানে 1600 কিলোমিটার রেলপথ আমরা পরিচালনা করি।
আমাদের পূর্বাঞ্চলটা হচ্ছে যমুনা ব্রিজের এই পারে 4টা বিভাগের যে রেলপথ অন্তর্গত যে রেলপথটুকু আমরা করি, আর 193টা ট্রেন এই পারে আমরা পরিচালনা করি। প্রতিদিন 2,30,000-এর উপরে প্যাসেঞ্জার ক্যারি করে থাকি। তবে আগের থেকে আমরা আশা করি কিছুটা হলেও অনেকটা মান উন্নতের দিকে যাচ্ছে। স্যার আপনার নেতৃত্বে আরও ইনশাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেলওয়ের জমি স্যার যেটা আমি স্যার এটাও ওনার একটা ছিল চট্টগ্রামের সিটিতে স্যার এখানে প্রায় 2/3 জমি কিন্তু রেল কেন্দ্রিক লুক্রেটিভ জমিগুলি যেগুলি, তো এখানে আছে অনেক আপনার অবৈধ দখলদার বিভিন্নভাবে। আসলে আমাদের একটা নীতিমালা আছে স্যার 2020 সালের ভূবরাদ্দ নীতিমালা, তো ওই অনুযায়ী আমরা কিন্তু রেল কাউকে ভূবরাদ্দ দিতেও পারতেছি না, বা পিপিপির আওতায় যে আমরা কোনো প্রজেক্ট নিব তার ক্ষেত্রেও লিমিটেশন আছে। আবার গত সপ্তাহে সচিব মহোদয়ের সভাপতিত্বে স্যার আমাদের এই নীতিমালাটা সংশোধনের জন্য একটা খসড়া চূড়ান্তকরণের একটা সভা হয়েছে, ওটা হয়তো আপনার কাছে যাবে। তো এখানে যদি বাস্তব বা যুগোপযোগী কিছু নীতিমালায় পরিবর্তন বা পরিমার্জন করা হয়, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা জমিগুলিকে আরও ইউটিলাইজ করতে পারবো। কারণ আমরা স্যার ট্রেন পরিচালনার ক্ষেত্রেই আমাদের প্রতিবন্ধকতা, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আর জমি নিয়ে আসলে আমরা এইভাবে রাখাটাও আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কারণ আমাদের স্যার স্টেট ডিপার্টমেন্টের যে চিফ স্টেট অফিসার সেও আসে কিন্তু অ্যাডমিন ক্যাডার থেকে, ডিভিশনাল স্টেট অফিসার সেও আসে অ্যাডমিন ক্যাডার থেকে। তো চিফ স্টেট অফিসার বিগত আপনার 5 তারিখ থেকে আবার ওখানে পদায়ন করা হয়েছে নাই। তো স্যার আমি দেখবো বিষয়গুলি। ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ সম্মানিত জিএম। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জনাব সাব্বির ইকবাল। আসসালামু আলাইকুম স্যার, আমি সরাসরি বক্তব্যে যাচ্ছি স্যার। আমি সাব্বির ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম জেলা পরিষদ। স্যার আমি প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদের চলমান কাজ এবং অর্জন খুব সংক্ষেপে এবং স্যার আমাদের সমস্যাগুলি একটু স্যার বলবো স্যার। চট্টগ্রাম জেলা পরিষদ স্যার যেখানে 2011-12 অর্থ বছরে যেটা আয় ছিল 7 কোটি টাকা, সেই জেলা পরিষদ যেখানে স্যার মানে মানুষ যেখানে জেলা পরিষদ কি কাজ করে জানতো না, সেখানে আমরা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করে আমরা আমাদের আয়টাকে 20 গুণে উন্নীত করেছি। যেখানে আমাদের আয় 7 কোটি টাকা ছিল, সেখানে আমরা স্যার আয়টাকে 150 কোটি টাকায় উন্নীত করেছি। স্যার চট্টগ্রাম জেলার যেটা একটা নান্দনিক স্থাপনার প্রতীক, যেটা অহংকারের প্রতীক, একটা 16 তলা বিশিষ্ট ভবন যেটা লালদিঘির পারে আমরা করেছি, যেটা আমাদের আয়েরও একটা উৎস হবে। সম্পূর্ণ নিজস্ব আয় থেকে স্যার 86 কোটি টাকা ব্যয়ে স্যার আমরা করেছি। এটা চট্টগ্রামের গৌরবের একটা অংশ স্যার। এবং একটা ভালো লাগার জায়গা হলো স্যার বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল লালদিঘির পাড়ের সামনে স্যার, সেখানে যখন স্যার বৈষম্য বিরোধী ছাত্ররা আহত হচ্ছিল, কেউ যখন হকার মার্কেটে আশ্রয় নিয়েছিল স্যার, কেউ জেলা পরিষদের ভেতরে আশ্রয় নিয়েছিল। এটাও স্যার আমাদের একটা স্যার অহংকারের একটা জায়গা স্যার। স্যার এটা আমাদের আয়েরও একটা উৎস হবে স্যার। স্যার আমি একটা বিষয় স্যার বলতে চাই স্যার, এই চট্টগ্রাম জেলা পরিষদ যেখানে বাংলাদেশের 32টা জেলা পরিষদ তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না স্যার, সেখানে চট্টগ্রাম জেলা পরিষদ স্যার চট্টগ্রামে এমন কোনো এলাকা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেখানে কোনো না কোনো কাজ স্যার চট্টগ্রাম জেলা পরিষদ করে নাই স্যার। স্যার সরকার অনেকগুলো বড় প্রকল্প স্যার এখন চলমান আছে স্যার। আপনি স্যার অনেকগুলো কাজে হাত দিয়েছেন। একটা মানুষ যদি তার ঘর থেকে স্যার বের হতে না পারে, যদি বের হওয়ার ছোট রাস্তাটা যদি ঠিক না থাকে, যদি ট্রেনটা ঠিক না থাকে, তাহলে এই বড় প্রকল্পগুলোর সুফল স্যার সে কখনো পাবে না। সেই ছোট কাজগুলো স্যার প্রধান সড়কে উঠার জন্য যে ছোট রাস্তাটা, যেই ছোট ট্রেনটা, যেই ছোট একটা ইন্ডিয়া স্যার, একটা মসজিদের যে সমস্যা, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে, বিশেষ করে স্যার আপনি সিটি কর্পোরেশনের বাইরে যদি চোখ দেন, চট্টগ্রাম জেলার 5283 বর্গ কিলোমিটার আয়তন এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে চট্টগ্রাম জেলা পরিষদের স্যার ইনশাল্লাহ অনেক কাজ আছে, অনেক কাজ চট্টগ্রাম জেলা পরিষদ স্যার করে যাচ্ছে।
স্যার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যেটা স্যার গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অপরিহার্য, এটা জেলা পরিষদকে পাশ কাটিয়ে কখনো করা সম্ভব না। আমি স্যার আর কথা বাড়াচ্ছি না, আমি স্যার আমাদের সমস্যাগুলো একটু বলছি। যেহেতু স্যার এই প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই, এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের, আমি সমস্যাগুলো একটু বলছি। একটা সমস্যা স্যার মেহেরপুরের যে জনবল, যার আয়তন 60 বর্গ কিলোমিটার, 5283 বর্গ কিলোমিটার আয়তনের চট্টগ্রাম জেলা পরিষদের একই জনবল স্যার। কিভাবে সম্ভব স্যার? আমরা কিভাবে কাজ করছি স্যার? আপনি বিশ্বাস করেন স্যার, আমাদের 2100 প্রকল্প স্যার এখন রানিং আছে স্যার। ডেঙ্গুর ম্যানেজমেন্ট সেন্টার আমার যে মেমোরিয়াল হসপিটাল সেটা ডিক্লেয়ার করে অ্যান্টিজেন টেস্ট যেটা বাইরে 400-500 টাকা বিনামূল্যে আমি চট্টগ্রামবাসীর জন্য করে দিয়েছি, এবং সেখানে 10টি বেড আমি রেখেছি যেখানে তারা চিকিৎসা নিতে পারে। ডেটুতে আমি যেটা করেছি আপনারা জানেন যে বিপ্লব উদ্যান, যেটা আগের যারা ছিল, আগের যারা মেয়র ছিল, কাউন্সিলর ছিল, যারা সেটা লুটপাট করেছে, দোকান থেকে প্রায় 10-15 কোটি টাকা তারা নিয়ে নিয়েছে, এবং সেখানে আবারও আরেকটি মার্কেট করার জন্য পুরো বিপ্লব উদ্যানকে ভেঙে তারা সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা করেছে। ডেটুতে গিয়ে আমি সমস্ত স্থাপনা ভেঙে দিয়েছি, আপনি কি দেখতে পারেন। আমি স্পষ্ট বলতে চাই এখানে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান হবে না, আর যদি কেউ করতে চায় সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা রুখব। এটাই আজকে আমাদের অঙ্গীকার। আমি আপনার কাছে একটা দৃশ্য আকর্ষণ করতে চাই, আমরা যখনই একটা সুন্দর কিছু করতে চাই আমাদের উপর বাধা দেয় হাইকোর্ট, আইন, যেটার জন্য আমরা কিছু পারি না। হয়তো আজকে আমি একটা সুন্দর পার্ক সেখানে করার জন্য ডিক্লেয়ার করেছি, আমি সেখানে বলছি একটা গ্রিন পার্ক হবে, ওয়াকওয়ে হবে, মানুষ হাঁটবে, কথা বলবে, আড্ডা মারবে, সময় কাটাবে, কিন্তু সেখানে দেখা যাবে হাইকোর্টের একটা অর্ডার আমাকে দিয়ে বসবে, এখানে করা যাবে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা যেহেতু একটা উপরের জায়গায় আছেন, আপনারা এগুলো একটু লক্ষ্য রাখবেন যাতে হাইকোর্ট থেকে এই ধরনের অর্ডার যাতে না আসে। আপনারা যদি করেন তাহলে পরে আমরা আরো ভালো কিছু করতে পারি। আগ্রাবাদের খাবার পাড়া এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা। আমি যখন ঢাকায় ছিলাম আমার শপথ গ্রহণের আগে আমি সিলেটে গিয়েছি, রাজশাহীতে গিয়েছি, অন্য অনেক সিটি কর্পোরেশনে গিয়েছি। আমি দেখেছি তারা কিভাবে একটা দিঘিকে চমৎকার ওয়াকওয়ে করেছে, সন্ধ্যাকালীন সময় সেখানে সবাই আড্ডা মারছে, কথা বলছে, মানুষ একটা শ্বাস নেওয়ার জায়গা সেখানে পাচ্ছে। ওই চট্টগ্রামের ঢাবার রেলের কিছু জায়গায় কিছু লোক সেখানে দখল করে রেখেছে। আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আমি যদি আমাদের সাথে একসাথে কাজ করো, এটাকে যদি একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে যদি করা যায়, একটা পার্ক যদি করা যায়, মানুষ ওই এলাকার মানুষ কিন্তু আগ্রাবাদ এলাকার মানুষ কোথাও হাঁটতে পারে, কিন্তু সেখানে সারা বছর ভ্যারাইটি শো, ডান্স এগুলো চলতে থাকে। আমার মনে হয় আমাদের খেলার মাঠ নেই, ছেলেরা খেলতে পারে না, ওই খেলা এগুলি উন্মুক্ত করে দিতে হবে শুধু খেলার জন্য। এখানে পুরো ভ্যারাইটি শো চট্টগ্রাম থেকে কক্সবাজার যদি করা যায়, যেহেতু আমরা বারবার বলছি চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম যেহেতু পর্যটন ট্যুরিজমের একটা চমৎকার একটি জায়গা ভৌগোলিক অবস্থান থেকে, তাহলে আমি বলতে চাই যেটা যদি দুটো শিফট করে মানুষ কক্সবাজার যেতে পারবে, ডাবল শিফটটা আরো বেশি, এবং এটা শুধুমাত্র রেলের ইনকাম হবে না, মানুষ সেখানে তাকে বিনোদনের জন্য সেখানে একটা স্থান খুঁজে পাবে, এবং সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবে। আমি আর কিছু কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে কিছু কথা বলেছে আমাকে যে আন্দরকিল্লা জামে মসজিদের পরিষ্কার, সেটা অবশ্যই ইনশাল্লাহ আমি দেখবো। তো আছে বিদ্যুৎ বিলের কথা বলেছে, আমি শুধুমাত্র এটাই বলছি চট্টগ্রামের, আমি কোনো মেয়র নয়, আমি বারবার বলছি আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি, গ্যাস যাতে থাকে এই অনুরোধ আপনাকে জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত মেয়র মহোদয়কে। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সবার প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলুল কবির খান স্যারকে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। জনাব মোহাম্মদ ফজলুল কবির খান। মাননীয় মেয়র চট্টগ্রাম, আমাদের সকল নিবৃত্ত এবং রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের অথবা দর্শনটা একটু বলতে চাই।
এই অন্তর্বর্তীকালীন সরকারটা একটু ভিন্ন ধরনের। আপনারা যদি দেখবেন যে সাধারণত যে সরকারের যে পরিবর্তন হয়, তো আপনারা দেখবেন যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার জন্য কিছু যের উপর নির্ভর করতে হয়, যেমন ধরেন যারা টাকা দেন তাদের উপর নির্ভর করতে হয়, যারা বেশি শক্তি দেন তাদের উপর নির্ভর করতে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো ক্ষমতা গ্রহণ করে, আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি এবং আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুরোধে। ছাত্ররা প্রফেসর ইউনুসের কাছে গেছেন, বলছেন স্যার আপনি দায়িত্ব নেন প্রধান। আমাদের কাছে গেছেন এবং আমাদের বলছেন যে আপনি বুঝেটার দায়িত্ব, আমরা সে দায়িত্ব নিয়েছি। দায়িত্ব আর ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ক্ষমতা হলে একটু গায়ে গরম গরম থাকে, তবে নিজেকে খুব উঁচু মনে হয়, নিজেকে খুব বড় মনে হয়। অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন নিজেকে খুব হাম্বল মনে হয়, খুব খাটো মনে হয়, খুব প্রত্যেক সময় মনে হয় যে আমি আমার কাজটাকে করতে পারছি। তো এইটাই হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেক্ষিত বলেন, দর্শন বলেন। এবং এইখানের মধ্যে যে জিনিসটা আছে, আমরা অন্তর্বর্তী সরকারকালীন সরকারে আমরা যারা আছি, আমরা মনে করি যে সরকারের যে দায়িত্বটা, এটা একটা আমানতদারি, এটা একটা ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি। এই ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি হচ্ছে, যেমন ধরেন আমরা সরকারের উপদেষ্টা হিসেবে আমার কাজ, আমি রাষ্ট্রের পক্ষে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারি, প্রকল্পের অনুমোদন দিতে পারি, অন্য ব্যয় অনুমোদন দিতে পারি, কিন্তু এটা একটা আমানত হিসেবে দিতে পারি, কারণ এটা আমাদেরকে মানুষ এই দায়িত্বটা দিয়েছে এই জন্য যে আমরা এটা আমানত দেয়। তো আমানতের সঙ্গে পার্থক্য হলো আপনার নিজের টাকা আপনি যাকে করতে পারেন, যাকে ইচ্ছে তাকে দিতে পারেন, কিন্তু আমানতের টাকাটা অন্য কাউকে দিতে পারেন। তো সুতরাং সরকার এই যে মানুষ যে আমাদেরকে যে ক্ষমতাটা দিয়েছে, এই ক্ষমতাটাকে এই দায়িত্বটা যে দিয়েছে আমাদের, কিন্তু নিজে কোনো টাকা নেওয়ার দায়িত্ব দেন নাই, কিংবা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে টাকা দেওয়ার ক্ষমতা দেন। তারা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে যে এই জন্য যে আমরা যাতে তাদের স্বার্থ বিবেচনায় আমরা যাতে এই অর্থগুলো খরচ করি। একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আমরা এই দায়ভারটা কীরকম। কিছুদিন আগে বাড্ডায় একজন মহিলা মৃত্যুবরণ করেন, অফিস থেকে বেরোচ্ছিলেন, রাস্তায় মৃত্যুবরণ করেন। তো আমরা খবর পেয়ে আমি আমার সড়ক বিভাগের সহকর্মীদের নিয়ে ওখানে যাই। তো তারপরে আমরা ওই বিরুদ্ধে, বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিই, বাসের রুট পারমিটের বিরুদ্ধে ব্যবস্থা নিই। সর্বোপরি আমরা তাদেরকে একটা আর্থিক ক্ষতিপূরণ দিই। তো আপনারা জানেন যে মানুষের জীবনের কোনো ক্ষতিপূরণ হয়, কিন্তু আমরা ক্ষতিপূরণটা দিয়েছি এই জন্য যে আমরা মনে করি দিয়েছিলাম আমাদের দায় আছে, আমাদের একটা অপরাধ আছে। কারণ ওই যে মেয়েটিকে তার বাবা মা যে কর্মস্থলে পাঠিয়েছিলেন, আশা করেছিলেন যে সে সুস্থভাবে ফিরে আসবে, কিন্তু আমরা সেই ফেরত আসাটা নিশ্চিত করতে পারি। সেই দায়ভার থেকেই আমরা কিন্তু একদিন হঠাৎ খবর আসলো যে আমাদের এক বিদ্যুৎ বিভাগের একজন কর্মী কাজ করতেছিল, তো হাই ভোল্টেজ লাইনে কাজ করতেছিল। তো তারপরে ওই কেউ একজন এইটা লাইনটা চালু করে, ফলে একজন মারা যায়, আরো দুজনই। তো আমি তাদের দেখতে হাসপাতালে যাই এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করি। এবং আগেই আমরা এই 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, এই টাকাটা কিন্তু মূল্যের জন্য না, টাকাটা হচ্ছে যে এই দায়ের জন্য, যে আমি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণের উপদেষ্টা হিসেবে আমার এটা দায়িত্ব ছিল যে যাতে সেই সাধারণ বিদ্যুৎ কর্মীটি যাতে কাজ শেষে, তার উপার্জন শেষে তার সংসারের কাছে চলে যেতে পারে, সেটা আমরা ব্যর্থ হয়েছি। তো এই জন্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলো এই দায়বোধ থেকেই। তো এখন আপনারা জানেন আমি একটা কাজে এসেছি, আমি কিন্তু এই সভায় বক্তৃতা দেওয়ার জন্য আসিনি। আমি এসেছি কেন, ওই যে আপনারা জানেন ERL আমাদের এখানে একটা রিফাইনারি আছে, অনেক পুরনো। কোন বছর জন্য হচ্ছে
68 সালে। এটা কিন্তু যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ার জন্য আমরা আরেকটা দ্বিতীয় রিফাইনারি উদ্যোগ নিয়েছি, কিন্তু আপনারা জানেন যে দুর্বৃত্তায়নের কারণে এই রিফাইনারি প্রকল্প বাস্তবায়িত হয় না, এটা একদম দখল করে দিয়েছে। এই যে দখলের যে মানসিকতা, টাকা, রিজার্ভ, তারপরে জমি, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান যে দখলের যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল, আমরা সেটা অবসান করি। কারণ আমরা জানি যে আমাদেরও একটা দায়বোধ আছে। আমাদের দায়বোধ হচ্ছে কার প্রতি? কোনো ব্যবসায়ীর প্রতি নয়, কোনো পেশি শক্তির প্রতি নয়। আমাদের দায়বোধ হচ্ছে 1000-এর বেশি যারা শহীদ হয়েছেন, আমাদের দায়বোধ হচ্ছে 30,000-এর বেশি যারা বিভিন্ন হাসপাতালে আহত আছেন। আমি দেখতে গেছি কি বলে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, না পড়ে গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের প্রতি। এবং অসংখ্য অগণিত ছাত্র জনতা যারা সেদিন রাস্তায় নেমে এসেছিল, এবং আমরা যেটা ভাবি নাই যে আমাদের জীবনে যে পরিবর্তন দেখব, সেই পরিবর্তনকে তারা নিশ্চিত করে। তো আমরা সেটা ওই জন্য আমরা ইস্টার্ন রিফাইনারির কাজটা আমরা সহসা হাতে দেব এবং আমানতদারির সঙ্গে করার চেষ্টা করি। আচ্ছা, আমি বলে যাবার আগে বলি, ওই যে কালুরঘাট সেতু কখন, রেল সেতু কখন চালু হবে সেটা সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন। আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে এটার কাজ শুরু। এরপরে আমি আরেকটা কাজ এখানে দেখতে এসেছি। সেই কাজটা হচ্ছে যে ওই যে আমাদের সেতু বিভাগের সচিবকে নিয়ে এসেছি ওই যে টানেল দিয়ে। তো আমি তো ওখান দিয়ে যখন আসলাম আজকে, ওখান থেকে কিন্তু ওখান থেকে কোনো গাড়িতে নেই নাই, কোনো রাস্তা মানে টানেল আছে। আমি আজকে ওই এখনো পার হয়নি, কিন্তু আমি ওটার পার্টিই তো আসলাম, কিন্তু ওখানে কোনো গাড়ি দেখলাম। তো এই যে একটা অপরিকল্পিত পরিকল্পনা, আসলে কি জানেন, আসলে পরিকল্পনা ছিল এমন যে মাতার বাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর হবে এবং সেখানে সেটার সঙ্গে একটা সড়ক সংযোগ হবে, তবে সেখানে একটা ইকোনমিক জোন হবে, আর্থিক কর্মকাণ্ড হবে। কিছুই হয় না, ওখানে একটা বিদ্যুতের প্ল্যান্ট হয়ে গেল, আর এখানে একটা টানেল হয়ে গেল। তো ফলে ওইদিকে যে যা হওয়ার তাই হয়েছে, যে বললাম যে আপনার ইয়ে পাবেন কোথায়, কারণ এটা তো ট্রাফিক হিসাব করা হয়েছিল যে ওই যে সমুদ্র বন্দর থেকে জিনিস মানুষ যাবে, সমুদ্র বন্দর থেকে জিনিস আসবে, তবে এক্সপোর্ট ইকোনমিক জোন থেকে ইয়ে হবে, ইয়ে যাবে, মালামাল যাবে, ইয়ে করবে। তো কিছুই হয় না। তো ওই জন্য আমরা সবাই বলে যে এই বুড়ো বুড়ো মানুষগুলো কী করে, 3 মাস হয়ে গেল, কিছুই তো করতে পারে না। আসলে কিন্তু আমরা কেউ বসে না। এবং আমারও যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু প্রফেসর ইউনুসের বয়স আমার থেকে 12 বছর বেশি। এবং উপদেষ্টা পরিষদে আমার 2জন সরাসরি শিক্ষক আছেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ ও অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের কথা। তো এইটা আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেদিন বক্তৃতা দিতাম। এরা কিন্তু এই যে বুড়ো বুড়ো মানুষ যাদেরকে আপনারা করবো ডায়াবেটিস আক্রান্ত বলে নানান জায়গায় বলে বেড়াচ্ছেন, তারা কিন্তু ওই যে তোমাদের এই যে ইয়াং যারা, তাদের ফেসবুক টাইম বাদ দিয়ে যে সময় তোমরা কাজ করো তার থেকে বেশি কাজ করছো। তো আমরা সেই জিনিসটাই আমরা জন্য দেখবেন যে আমাদের এটা কোনো প্রচারের প্রোপাগান্ডার কাজ নয়। আমরা চাচ্ছি যে এই অপচয় কীভাবে সমাধান করি। আজকে আমি আমাদের কর্মকর্তাদের সঙ্গে বলছিলাম যে আপনাদের অপচয় কমানো। আপনি বিশ্বাস করতে পারেন যে আমাদেরই একটা কোম্পানি বাপেক্স 5 কোটি টাকা করে একটা গাড়ি কিনতে হবে, অথচ বিদ্যুৎ খাতের অবস্থা সঙ্গীত, মানে সরকারকে 25,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে আরও বেশি। ওই জন্য এরকম একটা প্রতিষ্ঠা, এইরকম একটা বিভাগের প্রতিষ্ঠান এই ধরনের একটা কাজে তা আমরা এগুলো বন্ধ করি। ওই জন্য আমাদের কাজকে আমরা দেখতে পাবেন যে প্রচার হবে না, কিন্তু আমরা মৌলিক কাজগুলো আমরা বলতেছি যে না
এই অপরিকল্পিত উন্নয়ন চলবে না, তথাকথিত উন্নয়ন চলবে না, অপচয়ের উন্নয়ন আমরা করতে পারি। যেখানেই যাই, খুলনাতে রূপসাতে গেলাম, 8,000 কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, ওখানে গ্যাস নেই। তারপরে প্রায় 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা রেল সংযোগ করা হয়েছে। তো এই প্রকল্পগুলো যখন পাস হয় তখন বলা হয়েছিল যে এখানে বছরে 1400 কোটি টাকা রাজস্ব হয়, মানে ট্রেনের ইয়ে। তো আমি জিজ্ঞেস করলাম যে 6 মাস তো হলো, কত টাকা পাইছো? বলে 37 কোটি টাকা। এই যে একটা মানে অপচয়, মনে হচ্ছে যে আমরা একটা ওই যে বলা হচ্ছিল সুইজারল্যান্ড হয়ে গেছি, সিঙ্গাপুর হয়ে গেছি, আসলে কিন্তু আমরা কিছুই হয়েছে। আমরা কিন্তু সম্ভবত যেখানে ছিলাম তার থেকে পিছিয়ে গেছি। এই যে সন্দ্বীপের কথা বলা হলো, এখনো সেখানে মানুষ মারা যায়, এখনো সেখানে মানুষ কাদা পানিতে মহিলারা মাথায় জড়ি নিয়ে তারপরে অতিক্রম করে। বিশ্বাস করা যায় যে তো এটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যে ওই মানুষগুলোকে কি বলে যে মারা না যে নিশ্চিত পারাপারের ব্যবস্থা করা রাষ্ট্রের বেশি বড় দায়িত্ব, নাকি এই যে বললাম যে এটা পাহাড়ি সব প্রকল্প করা, এটা 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 আচ্ছা। তারপর বিদ্যুৎ সম্পর্কে আপনারা জিজ্ঞেস করছেন, বিদ্যুৎ খাতের ইয়ে সম্পর্কে এগুলো অনেক অনিয়ম আছে, যেগুলো মানে যেমন এই যে টানেল, এটা ইরিভার্সিবল ইনভেস্টমেন্ট, এটা কি করবো? দেখেন আমি আসছি দেখছি এটাতে কিছু করা যায়। তো বিদ্যুৎ খাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে এই সরকারের এই যে বিদ্যুৎ খাতে যে অনিয়মগুলো করা হয়েছিল একটা আইনের মাধ্যমে, 2010 সালের দ্রুত বিদ্যুৎ কেনার আইন। এটা হচ্ছে মানে দ্রুত মানে হচ্ছে যে দ্রুত লেনদেনের আইন। সো এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, ডক্টর শাহদিন মালিক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন, এটা দুটো ধারা নিয়ে, দায় মুক্তি এবং ওই যেটা অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে, এবং হাইকোর্ট সেটা শুনেছেন এবং হাইকোর্ট এই আইনের এই ধারাগুলোকে সংবিধান বিরোধী বলে বলেছেন। তো সেই জন্য আমরা এটা একটা সুখবর আমরা পেয়েছি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চুক্তি হচ্ছে একটা, বিশেষ করে আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যায়। তো ওই জন্য আমরা এগুলো খুব ইয়েভাবে, খুব ধীরস্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি, যারা বিদ্যুৎ বিভাগের কেউ না, জাস্টিস মইনুল ইসলাম হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করছি আমরা। এবং এই যে ওরিয়েন্ট স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লন্ডনে, ও তার একজন অধ্যাপক। তারপরে হচ্ছে যে বুয়েটের একজন প্রো ভাইস চ্যান্সেলর মোসাদ হাসিম, এবং কি বলে যে বিশ্ব ব্যাংকের একজন প্রাক্তন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, এবং কেপিএমজির একজন পার্টনারকে আমরা একটা কমিটি করি। তো সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখেছে, কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে না আজকে আমি অমুক চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। এবং এইসব মামলায় কিন্তু বাংলাদেশ কোনো সময় ভালো করে নাই, মামলাগুলোতে কিন্তু আমরা সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা ওই যেটা বললাম হুট করে দ্রুত একটা কিছু করতে চাই। আমরা এই যে কি অনিয়ম হয়েছে সেগুলো আমরা বের করতে চাই, এবং সেই ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা এগোতে চাই। আচ্ছা, আরেকটা কথা একটু আপনাদের একটু বাস্তবতারও সম্মুখীন করতে হয়। সেটা হচ্ছে অনেকে বলছেন যে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে। তো বাসা বাড়িতে কিন্তু গ্যাস দেওয়া হয়, মানে আপনারা যদি শুনতে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশে একসময় গ্যাসের রিজার্ভ ছিল, এখন কিন্তু ক্রমাগত কমতেছে। এবং আমরা কি বলে যে এই প্রতিদিন আমাদের 4000 MMSCFD গ্যাস দরকার, সেখানে আমাদের স্থানীয় উৎপাদন এবং হচ্ছে যে আমদানি মিলে আমাদের 3000। তো ওই জন্য গ্যাসের যে এই যে সম্পদ, এবং আমরা প্রত্যেক বছরে 6000 কোটি টাকার মতো গ্যাস আমদানি করি, এবং যে দামে আমরা LNG আমদানি করি তার একটা রিজার্ভ না পাই। যদি আজকে আমি কোথাও যেমন বলাতে আমরা কিন্তু গ্যাস কার্যক্রম জোরদার করেছি,
এই যে আমরা এই বছরই 50টা নতুন কূপ খনন করব এবং আগামী 2 বছরে আরও 100টা কূপ খনন করব অংশ। আর হচ্ছে যে ইয়েতে নদী সমুদ্রেও আমরা ডিসেম্বর মাসে যে অফশোর রাউন্ডের বিডিং রাউন্ড সেটা হচ্ছে। তো আমরা যদি একটা বড় ডিপোজিট পাই 3, 4, 5 TCF, আমরা কিন্তু এখন পাচ্ছি খুবই সামান্য সময়, যেমন ভোলাতে যে ডিপোজিটটা আছে সেটা মাত্র 1.2 তখন যদি আমরা 3, 4 কি বলে TCF যদি আমরা গ্যাস পাই, তাহলে কিন্তু যে আমাদের এই LNG আমদানির যে ব্যাপার সেটা আমরা বন্ধ করতে পারি। ওই জন্য বিশ্বাস আপনাদেরকে আমি এই কথা আস্থা রাখতে বলি যে আমরা কিন্তু মৌলিক কাজগুলো করতে, যেমন ওই যে বললাম যে ওই জ্বালানি আমদানি করা সহজ, সেই কাজটা করা হবে, কিন্তু জ্বালানি যে ইয়ে করে কূপ খনন করে গ্যাসটা আবিষ্কার করার চেষ্টাটা আপ্লিত হয়, আমরা সেটা দেখব। আমরা রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করা জন্য, যেমন ধরেন আব্দুল কিলা মসজিদের ইমাম সাহেব বলছিলেন যে জেনারেটর, তো আপনারা ওখানে একটা কতগুলো সোলার প্যানেল লাগান না মসজিদের এই ছাদে বিভিন্ন জায়গায় আশেপাশে সোলার প্যানেল লাগান না কেন? তো এটা করলেও তো আপনাদের বিদ্যুতের একটা বিকল্প ব্যবস্থা হয়। আপনারা যদি ব্যাটারি সহ করেন তাহলে যেটা আপনি রাতেও পাবেন। তো ওই জন্য আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে। ওই কারণ আপনি জেনারেটর চালাবেন, আপনার ডিজেলের দাম করবেন, এবং এই জেনারেটর দিয়ে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন 5 কিলোওয়াট দাম করবেন। তো ওই জন্য আমাদের কিন্তু ওই যে বললাম যে ইনোভেশনের দিকে যেতে হবে, এবং যেটা বললাম যে বাস্তবতাটাকে উপলব্ধি করতে হবে, আবেগের ঊর্ধ্বে হতে হবে, এবং আমাদের জারির সঙ্গে কাজ করতে হবে, এবং আমরা সেই চেষ্টাই করতেছি, এবং আমরা আপনাদের জন্য সহায়তা করি। ধন্যবাদ। আপনি বারবারই বলছেন যে ঢাকা সরকারের যে পুস্তিকরণ চলছে যে আয়ের যে ব্যয় এটিকে আরো বেশি কার্যকর অর্থাৎ খরচ কমিয়ে আনতে বা যানবাহন চলাচল বাড়ানোর জন্য টোলহাটটাকে আপনারা সমন্বয় করবেন কিনা, পরিকল্পনা আছে? তোলার পরে আচ্ছা, এখন আমি সত্যি কথাটা বলি, সেটা হচ্ছে আমি এখনো যাইনি। আমি একটু গিয়ে দেখে আসতে বলুন, আমি পাশ দিয়ে গেছি কিন্তু তো এইটা আমরা দেখবো। কিন্তু টোলহার কমালে কিন্তু ওখানে ট্রাফিক পাবে না, কারণ ওখানে যাতায়াতের একটা কারণ থাকতে হবে। যেমন আমার বাড়ির সন্ধ্যে আমাকে লোক বলুন একটা রাস্তা করে দেবে, আমি যাতে শীতের দিকে খাওয়ার জন্য শীতের দিনে বাড়ি যাবেন, এটার জন্য তো রাস্তা হবে না। রাস্তা হওয়ার জন্য ওখানে একটা থাকতে হবে, ওখানে একটা অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড থাকতে হবে যেটা যাতায়াত সৃষ্টি করবে, এবং ওই যে একটা রাস্তা হওয়ার যে ব্যয় কিংবা সেতু হওয়ার যে ব্যয়, সেই ব্যয়টাকে সাশ্রয় করবে, জাস্টিফাই করবে। তো ওই জন্য আমরা ওটাকে বললাম যে ওখানে টোল আপনি কমালে হয়তো 2 দিন বেড়াতে যাবো, কিন্তু ওখানে থাকবে এখন কেন যাবে। তো ওই জন্য আমরা ওই আজকেই এই মিটিংয়ের পরে আমরা এটা দেখতে যাবো, দেখে আমরা সিদ্ধান্ত কি করেন। আমি এখানে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল কিন্তু সেই পরিমাণ